ওয়েলকাম করতেছি নতুন আরেকটা ভিডিওতে। সো আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের কনসেপ্টগুলো। তোমরা ফ্রিডম মানে এমনিতেই যেরকম ক্লাস করতে সেই রকমভাবে ক্লাস করবো, ওকে? সো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা একটু বুঝি এবং প্রোগ্রামের সংজ্ঞাটা বুঝি। কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় লিখিত নির্দেশাবলী বা কমান্ডের সমষ্টিকে কি বলা হচ্ছে? প্রোগ্রাম বলা হচ্ছে। কথা বলো। আর এই যে প্রোগ্রামটা আমরা করব তার জন্য বিভিন্ন ধরনের বর্ণ, চিহ্ন, প্রতীক বা সিম্বল এদের সমন্বয়ে একটা প্যাটার্ন বা স্ট্রাকচার তৈরি হবে, যেটাকে আমরা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের দুই প্রকার, এখানে লিখে রাখছি দেখো। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো কম্পিউটার ভালো বোঝে, কম্পিউটার বুঝতে যেটা ভালো পারবে, ওদের ভাষায় যখন কথা বলবো তখনই কম্পিউটার তো ভালো বুঝবে। আর কম্পিউটার ভাষা কি? 0-1। এই 0-1 দিয়ে যে কমান্ড বা নির্দেশনাগুলো দিব সেগুলোই হবে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যেগুলো ভালো বুঝবে সেগুলোই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর মানুষ যেগুলো ভালো করে বলতে পারবে, স্বাচ্ছন্দ্যভাবে বলতে পারবে, সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের দুইটা জেনারেশনকে বলবো আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার তখন বলবো দুই প্রকার, হাই এবং লো। আর যখন বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন কত প্রকার তখন বলবো 5 প্রকার, 5টা জেনারেশন। প্রথম যে জেনারেশনটা সেই জেনারেশন নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ML, যেটা আবিষ্কার হয় 1945 সালে। কত সালে? 1945 সালে প্রথম মানুষ বুঝতে পারে যে যন্ত্র আসলে মানুষের কথা বোঝে। আগে যেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, যন্ত্রপাতি যখন আবিষ্কার হয় তখন মানুষ শ্রম শক্তি কমে যায়। মানুষের শ্রম দিয়ে আগে সব কিছু, আদিম যুগের মানুষেরা কী করতো? হান্টার টান্টার করে জীবনযাপিকা করতো। যখন যন্ত্র আবিষ্কার হয়, যন্ত্র, মেশিন টিশিন এগুলো যখন আবিষ্কার হয় তখন মানুষ একটু অলস, একটু আরামদায়ক পর্যায়ে চলে আসে। এই যন্ত্রগুলো আগে ম্যানুয়ালি মেনটেন করা লাগতো, মানে একটা যন্ত্র স্টার্ট দেওয়া, অফ করা, কতক্ষণ চলবে, এর জন্য একটা মানুষ বসে থাকতো। বিষয়টা বুঝতে পারতেছ? এটা সেই 1945-এর আগের ঘটনা। ঠিক 1945 পরে এসে দেখা গেল যে যন্ত্রকে যদি আমরা কমান্ড দিয়ে রাখি, নির্দেশ যদি দিয়ে রাখি, যন্ত্রটা আসলে বুঝতে পারে আমাকে 15 মিনিট পরে এটা বন্ধ করতে হবে। এটা অটোমেশন হয়ে গেল। কি হয়ে গেল? তার মানে যন্ত্র মানুষের কথা বোঝা শুরু করলো। কত সালে? 1945 সালে। এই যে ভাষাটা, এখন যন্ত্রকে তো বুঝানো লাগবে, বুঝানোর মাধ্যম কি? একমাত্র ভাষা। তাহলে ভাষার মাধ্যমে বুঝাতে হবে। আর কম্পিউটার বা যন্ত্রের ভাষা কি? 0-1। তাহলে 0-1 দিয়ে যখন কম্পিউটারকে কোড করা হলো বা নির্দেশ বা কমান্ড দেওয়া হলো, সেই জেনারেশনটাকেই বলবো আমরা ফার্স্ট জেনারেশন। কি জেনারেশন? ফার্স্ট জেনারেশন, যেটার নাম কি? মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা আবিষ্কার হয় কত সালে? 1945। তখন থেকে মানুষ ভাবলো যে ও, যন্ত্র আমাদের কথা শোনে, মানে যন্ত্র আমাদের গোলাম। কথা কি বুঝতে পারতেছ? আমরা অ্যাজ এ প্রোগ্রামার ওকে নির্দেশ দেব, ওই যন্ত্রটা ঠিক সিমিলারভাবে কাজ করে যাবে আমাদের। কথা বোঝা যায়? ওকে, তাহলে এই ফার্স্ট জেনারেশন 1945 সালের এই ভাষাটার কিছু সুবিধা অসুবিধা আছে। আগের বৈশিষ্ট্যগুলো বলি। বৈশিষ্ট্য হচ্ছে এটা 0-1 দ্বারা কোড করা হয়। যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা 0-1, সো এটা কম্পিউটার খুব দ্রুততার সাথে বুঝতে পারে। তোমাকে বাংলাতে আমি প্রশ্ন করলাম, তুমি খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট উত্তর দিবা না? ঠিক সিমিলারভাবে যন্ত্রকে যখন 0-1 দিয়ে যখন কোড করব তখন যন্ত্রটা খুব ভালো বুঝতে পারে, আর এই বুঝতে পারাতে ও দ্রুত কার্যকর হয়। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কেমন কার্যকরে? দ্রুত কার্যকর হয়। এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা। আরও একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে এদের অনুবাদকের প্রয়োজন হয় না। যেহেতু আমি তোমাকে বাংলাতে কথা বলতেছি, তাহলে তোমার কি ট্রান্সলেটার প্রয়োজন আছে? তাহলে মেশিন ভাষার অনুবাদকের প্রয়োজন হয় না। এটা আর একটা সুবিধা। আরও একটা সুবিধা হচ্ছে যেখানে এখানে মারপাস নাই, মানে ঘুরপেজ কোনো কিছু নাই, সো এখানে র্যাম, রোম, স্টোরেজ এগুলো কম লাগে। অল্প কিছু র্যাম হলেই ওই প্রোগ্রামটা রান হয়, ওই যন্ত্রটা বুঝতে পারে। ট্রান্সলেটার নাই, যে অনুবাদক প্রোগ্রাম নাই, এই জন্য মেশিন ল্যাঙ্গুয়েজের বেশ কিছু সুবিধা আছে। এটার সুবিধাই শুধু আছে এমন না, অসুবিধাও আছে। সুবিধাগুলো বুঝলাম। সুবিধা কি বলো তো? সুবিধা হচ্ছে দ্রুত কার্যকর হয়,
এবং অনুবাদকের প্রয়োজন হয় না, মোস্ট ইম্পর্টেন্ট, অনুবাদকের প্রয়োজন হয় না, এবং র্যাম রোম স্টোরেজ এগুলো কম হলেই হয়। এটা মেশিন ভাষার সুবিধা। অসুবিধাগুলোর মধ্যে যদি যাই আমি, অসুবিধা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে অসুবিধাগুলো, সেগুলো হচ্ছে এটা ডিবাগিং করা কষ্টদায়ক। গতদিন মেবি তোমাদের বলছিলাম ভুল করা, অর্থাৎ কম্পিউটারে কোনো কিছু ভুল নির্দেশ দেওয়াকে বলা হয় বাগ বা বাগিং। আর এই ভুল যখন তুমি সংশোধন করবা তখন সেটাকে বলা হয় ডিবাগ। ঠিক আছে, ওকে। তাহলে ডিবাগিং কষ্টকর, মানে ভুল সংশোধন করা কষ্টদায়ক। কেন? কারণ এখানে তো হাজার হাজার 01 দিয়ে একটা প্রোগ্রাম রচনা হয়। এতগুলো 01-এর মধ্যে কোনটার জায়গায় 0-র জায়গায় 1 বসায় দিছো, 1-এর জায়গায় 0 বসায় দিছো, এটা ডিটেক্ট করাই তো কঠিন, মানে অ্যাসাইন করা কঠিন কোন জায়গায় ভুল হয়েছে। তাহলে এটা ভুল সংশোধন করা তো কঠিন হবেই। এই জন্যই বলা হচ্ছে মেশিন ভাষার ডিবাগ করা কষ্টদায়ক। তাহলে ডিবাগ মানে কি? ভুল সংশোধন করা। বাগ মানে কি? ভুল করা। তাহলে মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ডিবাগ করা কষ্টদায়ক। আরও একটা বড় সবচেয়ে অসুবিধা হচ্ছে যেটা সীমাবদ্ধতা, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ 01 দিয়ে, এই 01 কিন্তু মানুষের বোধগম্য ভাষার মধ্যে পড়ে না, এটা কম্পিউটার ভালো বোঝে, মানুষ তা আর বোঝে না। তাহলে সাধারণ যারা মানুষ আছে, যারা কম্পিউটার ইন্টারনাল ভিতরের কনসেপ্টগুলো বোঝে না, গেট টেট লজিক টজিক বোঝে না, তারা তো আসলে কোড করতে পারতেছে না। তার মানে যারা দক্ষ তারাই শুধু প্রোগ্রাম করতে পারবে ফার্স্ট জেনারেশনে। কথা কি বুঝতে পারতেছ? তার মানে ফার্স্ট জেনারেশনে আরও একটা অসুবিধা বা সীমাবদ্ধতা হচ্ছে যারা দক্ষ তারাই শুধু কোড করতে পারে, বা সেই আমলে সফটওয়্যার তৈরি করতে পারে। প্রোগ্রাম মানে সফটওয়্যার, অ্যাপ্লিকেশান তৈরি করতে পারে। তাহলে এটাও একটা বড় অসুবিধা। ওকে, আর সুবিধা হচ্ছে অনুবাদকের প্রয়োজন হয় না এবং দ্রুত কার্যকর হয়। ডান, সুবিধা অসুবিধা ক্লিয়ার। ঠিক 5 বছর পর, টাইমলাইন 5 বছর পর, 1945 থেকে 1950 সালে চলে গেল। 5 বছরের মধ্যে এই যে যে সুবিধা অসুবিধাগুলো ছিল এগুলো পরিত্রাণের একটা টার্গেট নেওয়া হয়। এখন যারা দক্ষ না তারাও আসলে কোড করতে পারবে। এই জেনারেশনের নাম হবে সেকেন্ড জেনারেশন। জেনারেশন আসলে কি? জেনারেশন হচ্ছে যখন হিউজ একটা রেভুলেশন হয়, পরিবর্তন আসে কোথাও, তখনই সেটাকে জেনারেশন বলা হয়। এই যে যখন যন্ত্র মানুষের কথা বোঝে, এটা পৃথিবীর বুকে একটা রেভুলেশন সৃষ্টি করে ফেলছে। যেটা ম্যানুয়ালি যন্ত্রগুলো নিয়ন্ত্রণ করার জন্য মানুষ লাগতো, সেটা এখন অটোমেশন হয়ে যাচ্ছে, অটোমেটিক কাজ করতেছে। সো এটা একটা রেভুলেশন না, পৃথিবীর বুকে রেভুলেশন। এই জন্য এটাকে জেনারেশন বলা হয়। এটা ফার্স্ট জেনারেশন। ঠিক তার 5 বছর পরে যারা অদক্ষ, যারা কম্পিউটার ইন্টারনাল বোঝে না, তারাও কিন্তু কোড করা শুরু করলো। কি ভাষা দিয়ে? এই ভাষাটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। কি নাম? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারে আর 01 দিয়ে কোড করা লাগবে না। এখন এর পরিবর্তনে তুমি বর্ণ চিহ্ন ব্যবহার করা শুরু করে দিলা, যেটা মানুষের একটু হলেও বুঝতে সুবিধা হয়, কোড করতে সুবিধা হয়, যাও দক্ষ না হলেও হবে। ধরো তুমি ইংরেজি বলতে পারো না, এখন বাংলা অনুবাদ করে করে ইংরেজিতে বলতে পারবা। তাহলে তুমি বাংলাতে কথা বলো, বাংলাতে বলার ওই সিস্টেমটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। কি ভাষা? অ্যাসেম্বলি ভাষা। কিন্তু কম্পিউটার তো এটা আবার বুঝবে না। কম্পিউটার একটা জায়গায় পড়ে আছে, সেটা হচ্ছে 01। আমি 01 ছাড়া কিছুই বুঝি না। তুমি যাই বলো, আমাকে লাস্ট ফিনিশিংয়ে ডেড লাইনে এসে আমাকে 01-এই বোঝাতে হবে। তাহলে এই যে যারা অদক্ষ, যারা একটু কম বোঝে, তারাও যে কোড করা শুরু করলো, ওই কোড কি কম্পিউটার বুঝবে? এটা যতটা দ্রুতটা কার্যকর সম্পূর্ণ হতে, এটা কি হবে? তুলনামূলক কমে যাবে। কেন? কারণ এখানে থার্ড পার্টি চলে আসবে। এই থার্ড পার্টির নাম হবে অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম। এই থার্ড পার্টির নাম হবে কি? অনুবাদক প্রোগ্রাম। তাহলে বলো তো কোন জেনারেশন থেকে অনুবাদক শুরু হলো? সেকেন্ড জেনারেশন। তাহলে অনুবাদকের প্রয়োজন হয় না কোন জেনারেশনে? ফার্স্ট জেনারেশন। বুঝতে পারতেছ? ওকে, মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদকের প্রয়োজন হয় না। কিন্তু সেকেন্ড জেনারেশন থেকে এ যাবৎকালে যত জেনারেশন হোক না কেন, 5th জেনারেশন প্রত্যেকটাতেই থার্ড পার্টি অনুবাদক লাগবে। মানে একটা সফটওয়্যার তৈরি করতে আর একটা সফটওয়্যারে হেল্প লাগবে। বুঝা গেছে? আচ্ছা, এই অনুবাদটার নাম হচ্ছে অ্যাসেম্বলিয়ার। অ্যাসেম্বলি ভাষাকে, যান্ত্রিক ভাষাকে, মানে এটাকে সোর্স কোড বলা হয়। সোর্স কোড কি? আমরা যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করি,
কম্পিউটারকে নির্দেশ দিতে, সেটাকে সোর্স কোড বলা হয়। কি কোড বলা হয়? সোর্স কোড। তাহলে অ্যাসেম্বলি ভাষা এটা কি কোড? এটা কি কোড? এটাকে বলবো আমরা অবজেক্ট কোড। কি বলবো? অবজেক্ট। কম্পিউটার যা বোঝে সেটা হচ্ছে অবজেক্ট কোড। অবজেক্ট কেন? ওটা বস্তুগত, যন্ত্র তো একটা বস্তু, আর আমরা হিউম্যান, এগুলো হচ্ছে সোর্স। তাহলে সোর্স কোডে যখনই তুমি কোড করা শুরু করবে, সেটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন হোক, থার্ড, ফিফথ, যেটাই হোক না কেন, সেটা যদি সোর্স কোড থেকে অবজেক্ট কোডে যাও, তাহলে অনুবাদক সেটা ট্রান্সলেট করে 0-1-এ শিফট করে দিবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। আর এই অনুবাদক প্রোগ্রামের নাম কি বললাম? অ্যাসেম্বলিয়ার। তাহলে অ্যাসেম্বলি সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে কে? অ্যাসেম্বলিয়ার। ওকে, সেকেন্ড জেনারেশনের কিছু সুবিধা অসুবিধা আছে। ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের পার্থক্যগুলো, আমি যে কথাগুলো বললাম এগুলো সাজায় গোছায় লিখলেই পার্থক্যটা ডান। ওকে, আর এই দুইটা ল্যাঙ্গুয়েজকেই বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই দুইটা ল্যাঙ্গুয়েজই হচ্ছে কি? তাহলে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন কোন ল্যাঙ্গুয়েজ? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কয়টা জেনারেশন আছে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ওকে, এবার থার্ড জেনারেশন থেকে শুরু হবে ফিফথ জেনারেশন, এগুলো সবগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেলের উপকারিতা কি? হাই লেভেলের উপকারিতা, মানুষ খুব স্বাচ্ছন্দ্যভাবে কম্পিউটারকে বলতে পারে, নিজের মনের ভাবটা খুব সহজে প্রকাশ করতে পারে। এরকমই একটা ভাষা শিখবো আমরা এই অধ্যায়ে, সেটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং। কি নাম? আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ওরাকল, পাইথন, জাভা, ঠিক আছে, এরকম অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজই জানা লাগবে না, খালি তুমি মুখের ভাষায় বলো, একটা কোড বা একটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে, একটা সফটওয়্যার তৈরি হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে করে দিচ্ছে, তোমাকে আর এগুলো কিছু মনে রাখা লাগবে না। সো এগুলোর বাইরে তোমাকে যেটা মনে রাখতে হবে, সি প্রোগ্রামিংটা মনে রাখতে হবে। সি প্রোগ্রামিং হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের মাতৃভাষা। এই ভাষাটা তুমি যদি একবার শিখে যাও, তাহলে যত প্রোগ্রাম, হাই লেভেলের প্রোগ্রাম আসুক না কেন, সেগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে। তুমি যদি সি প্রোগ্রামিং পারো, তাহলে তুমি ওরাকল, জাভা, পাইথন এগুলো খুব অনায়াসে পারবা, খুবই সহজ মনে হবে। কারণ সি প্রোগ্রামিংয়ে অনেক সীমাবদ্ধতা আছে, এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। একটা কমা ভুল হলেও কিন্তু প্রোগ্রাম রচনা হবে না, বড় হাতে ছোট হাতে মিক্সড করলে হবে না, একটু সিরিয়াস থাকতে হয়। এই অধ্যায় অল্প লিখতে হয়, মার্ক বেশি, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। একটা কমার জন্য তোমাকে 1 মার্কও না দিতে পারে স্যার, তোমার কিছু করার নাই, প্রোগ্রাম রান হবে না। তো তুমি যে প্রবলেম সলভ করছো সেটা তো হবে না, বিষয়টা বোঝা যায়? ওকে, তাহলে থার্ড জেনারেশন এবং ফিফথ জেনারেশনের মধ্যে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে, সো ওগুলো নিয়ে তোমরা একটু বাসায় পড়বা। আর আমি যেমনটা বললাম, এইভাবে প্রত্যেকটা জেনারেশনের সুবিধা অসুবিধাগুলো আছে, সেগুলো তোমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে। 5টা জেনারেশনের প্রত্যেকটা থার্ড জেনারেশনে একটা হিউজ রেগুলেশন হয়। আমাদের যেমন সাহিত্যের স্বর্ণযুগ, অন্ধকার যুগ, মধ্যযুগ ছিল না? স্বর্ণযুগে কী হয়? হিউজ ভালো ভালো লেখকগুলো এসে ভালো ভালো কবিতা, উপন্যাস এগুলো উপহার দিয়েছে। ঠিক সেমভাবে থার্ড জেনারেশান এসে ভালো ভালো প্রোগ্রামগুলো আবিষ্কার হয়। সি প্রোগ্রামিং, ওরাকল, পাইথন, জাভা, এইরকম ভালো ভালো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু থার্ড জেনারেশানে আবিষ্কার হয়। আর এতে একটা হিউজ পরিবর্তন আসে প্রোগ্রামিং জগতে। ঠিক আছে, এই ছিল তোমাদের ফার্স্ট থেকে ফিফথ জেনারেশানের মূল আলোচনা। ওকে।